সাহিত্যের সব শাখায় বিচরণ ছিল কাজী নজরুল ইসলামের। প্রতিটি শাখায় তার জীবন আদর্শ প্রতিফলিত হয়েছে। গানে তিনি কেমন ছিলেন জানবো সেসব সম্পর্কে। কথা বলবো ২১শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী, শিক্ষক এবং একই সাথে সংগঠক খায়রুল আনাম শাকিলের সঙ্গে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছি স্যার। একটি বিশেষ দিনে আপনার সান্নিধ্য পাবার সুযোগ হলো, কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই দিনটিকে ঘিরে তো নানা রকমের আয়োজন প্রতি বছরই থাকে। এবছর আপনার সেই এবছর আরো বেশি, কারণ ১২৫তম জন্মবার্ষিকী তার। দেশব্যাপী সরকারিভাবে বেসরকারিভাবে নানান জায়গায় ২ দিন ৩ দিন ব্যাপী অনুষ্ঠান। তার মধ্যে নজরুল ইনস্টিটিউটের নিজস্ব অনুষ্ঠান রয়েছে, সরকারিভাবে ৩ দিন পালিত হচ্ছে, ছায়ানট সংগঠনের ৩ দিন সম্মেলন হচ্ছে। আরও দেশ জুড়েই আমরা যা খবর পেয়েছি, এটা কিছুটা সরকারি নির্দেশনাও বিভিন্ন সংগঠনে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করা। সব মিলে আমি মনে করি যে খুব ভালো আয়োজন। বাহ, চমৎকার। স্যার, এই আয়োজনের সাথেই আরেকটু যদি বলি যে আপনি শিক্ষকতা করছেন, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল ইনস্টিটিউট, ছায়ানটেও। এখানে যেসব শিক্ষার্থীদেরকে আপনারা গড়ে তুলছেন, সেখানে আসলে নজরুলকে কতটুকু চর্চায় নিয়ে আসতে পারছেন বা বিকশিত করতে পারছেন? আসলে বর্তমান সময়ে এই প্রজন্মের ছেলেমেয়েরা, আমাদের যে সময়টি ছিল ভিন্ন। আমাদের এত এই ফেসবুক, তারপরে এই নানান কিছু, সেই মোবাইলের ব্যবহার, এত কিছু কিন্তু ছিল না, যার জন্য আমরা কিছু কিছু ব্যাপারে খুব ফোকাস করতে পারতাম। সেই ফোকাসটা এখন অনেক জায়গায় হয়ে গেছে। তা সত্ত্বেও আমরা যা লক্ষ্য করি, বিশেষ করে আমি যেহেতু সংগঠনের সঙ্গে যুক্ত, ছায়ানটের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, সেখানে আমরা লক্ষ্য করছি যে আমাদের, আমি নজরুলকে নিয়ে কথা বলি, নজরুলের যে বিভাগ, সেখানে কিন্তু যথেষ্ট ছেলেমেয়েরা আগ্রহ দেখাচ্ছে, শিখছে গান। স্যার, আপনাদের মধ্যে আশাটা থাকলেই আসলে নতুনদের মধ্যেও সেই আশা পূর্ণ করার একটা তাগিদ থাকবে। প্রায় বহু বছর ধরে আমরা একটি বিষয়ে দেখি যে দুইটা দলে ভাগ হওয়া, যে নজরুল ভক্ত বা নজরুল বোদ্ধা এবং রবীন্দ্র বোদ্ধা, এদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব বা এক ধরনের সমালোচনার একটা দ্বান্দ্বিক একটা সম্পর্ক। এটা আসলে কেন? এটা আমি মনে করি যে কিছুটা রাজনৈতিক দর্শন, আর কিছুটা শিক্ষার অভাব, সেটাও আমি মনে করি। আসল কথা হলো যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে কবিগুরু হিসেবে সম্বোধন করতেন। রবীন্দ্রনাথও তার চেয়ে বয়সে তো অনেক বড় ছিল, ৩ দশক পরে তার জন্ম নজরুলের। কিন্তু নজরুলের ২২ বছর বয়সে তাকে কিন্তু কবি হিসেবে সম্বোধন করেছেন রবীন্দ্রনাথ। অতএব একে অপরের প্রতি রবীন্দ্রনাথের ছিল স্নেহ ভালোবাসা এবং নজরুলের ছিল রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাবোধ। এই সবটা মিলে আমি মনে করি ওনাদের মধ্যে যে সম্পর্কটি ছিল, সেই সম্পর্কটাই জরুরি। এবং যারা এই ব্যাপারে জানতে চান, আমি মনে করি যে তাদেরকে এই সম্পর্কের কথাটা জানতে হবে। তাহলে আর কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের মধ্যে সেই কি বলবো, যে একটা প্রতিযোগিতামূলক একটা পরিস্থিতি, বিভাজনের সৃষ্টি করেছে, সেটা আর থাকতো না। কাজী নজরুল ইসলামের যে রচনা, তাতে তার যে জীবনবোধ বা জীবন আদর্শ ছিল, স্যার, এই সময়ে এসে, এই ২০২৪-এ এসে কতটা প্রাসঙ্গিক মনে হয় আপনার কাছে? আমি তো মনে করি ১০০০ বছর ধরে কাজী নজরুল ইসলাম প্রাসঙ্গিক থাকবেন। কারণ তিনি যে ভাবনা নিয়ে তার লেখাগুলো লিখেছিলেন, সে কিন্তু আজকের কথা না, ৪০ দশকের কথা এবং তারও আগের কথা। 1926 থেকে যদি আমরা ধরি, ৪২-এ তো উনি অসুস্থ হয়ে গেলেন। এই সময়ের মধ্যে উনি যাবতীয় ব্যাপারে কিন্তু ওনার লেখালেখি এবং ওনার বিচরণটা তো সঙ্গীতেও নানান জায়গায় ছিল। একদিকে খেয়াল, ঠুমরে, দাদরা, গাজাল, এগুলোর গানের সুর করা, পাশাপাশি ইসলামী গান, শ্যামার সঙ্গীত, নানান কিছু। তো ওনার কর্মজীবনটা কিন্তু অত্যন্ত ব্যস্ত ছিল, কিন্তু এই পাশাপাশি ওনার যে ভাবনাটা ছিল, সেটা কিন্তু সামনের দিনগুলো নিয়ে। আমরা যদি চিন্তা করি যে তিনি যে কথাগুলো সেই সময় লিখেছেন, আমরা আজকে দেখি সেই সেই কথাগুলো কতটা প্রাসঙ্গিক। আজকে আমাদের এখানে যে আজকাল প্রায় শোনা যায় যে বাংলা গান বা গান ইয়ে না,
হারাম, গান হারাম, একটা এরকম একটা কথা আমরা শুনতে পাই। তো আমরা যদি চিন্তা করি যে কাজী নজরুল ইসলাম ওই সময় কি লিখেছিলেন এই কথাগুলোর কে কেন্দ্র করে, উনি লিখেছিলেন কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান। তাহলে ভেবে দেখো যে কত আগে, আজকে গুটি কয়েক লোক এই কথাগুলো বলছেন, এর উত্তরটা তিনি কত বছর আগেই দিয়ে গেছেন। তো এই যে ওনাদের মতো যারা ওই মাপের মানে লেখক বা যাদের ওনাদের যে জীবন দর্শনটা যেই মাপের এবং যতটা দূরে ওনারা দেখতে পান, সেই কারণেই কিন্তু তাদেরকে আমরা বলি অসাধারণ প্রতিভা। তার যে ভাবনা, সেই কথাগুলো যে লিখে গেছেন, আমরা আজকে লক্ষ্য করি এই সময়ে এসে অনেকটাই প্রাসঙ্গিক, এবং আমি মনে করি আগামী অনেক অনেক বছর এটা প্রাসঙ্গিক থাকবে। আমাদের জন্মের পর থেকেই জানি যে আপনি নজরুল সঙ্গীত নিয়েই আছেন। তা আসলে আপনার জীবনে এই নজরুলের চর্চাটা শুরু হয়েছিল কবে থেকে বা কিভাবে? আমাদের পরিবারে সঙ্গীতের চর্চাটা বরাবরই ছিল। মানে আমার মা সেই আমলে, আমি বলবো সেই 50 দশকে উনি কিন্তু গান শেখা শুরু করেছিলেন। তো একটি মুসলিম পরিবারের মেয়ে হয়ে তখনকার দিনে খুব বেশি মানুষ কিন্তু গান করতেন না, কিন্তু উনি বাফাতে ভর্তি হলেন। তো এছাড়া উনি একটা পর্যায়ে ছায়ানটেও তিনি গান শিখেছেন। তো মার কারণে আমাদের পরিবারে কিন্তু সঙ্গীত চর্চাটা বেশ ভালোভাবেই হতো। একটা সময় এসে একটা সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমি নাম দেই, এবং কিভাবে যেন সেই সময় আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাও ছিল না, কিভাবে প্রথম পুরস্কারও পেয়ে যায়, এবং সেটা রবীন্দ্রনাথের একটি গান দিয়ে। এটা আমার শুরুটা সেরকম। তখন ছায়ানটে ভর্তি হলাম, এবং তারপরে আমার মামা মাহমুদুর রহমান বেনু, উনি একজন বিখ্যাত মানুষ, সেই মুক্তির গানের যে যিনি নায়কের মতোই বলবো অভিনয় করেছিলেন, হারমোনিয়াম গলায় ঝুলিয়ে সেই ক্যাম্পে ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের, তারেক মাসুদের যে মুক্তির গান, সেখানে উনি কিন্তু প্রধান চরিত্র একটা। তো ওই মামা ছিলেন একেবারে গান পাগল মানুষ, এবং উনি চাইতেন যে পরিবারে তার সমস্ত ছেলেমেয়েরা সঙ্গীতের সঙ্গে যুক্ত হোক, এবং আমাদেরকে উনি ভর্তি করে দিলেন, এবং এইভাবেই কিন্তু আমার সঙ্গীত জীবনটা শুরু। যে কাজী নজরুল ইসলাম সেই এত বছর আগে খুব বেশি বিলাসিতা বা বৈচিত্র্যের মধ্যেও মানুষ বড় হতে পারেননি, তার মধ্যে তার গানে যে এত বৈচিত্র্য, এমনকি বিদেশি সুরও অনেক গান তিনি করেছেন, এটা আসলে কিভাবে সম্ভব ছিল? আসলে তখনকার দিনে সবার ফোকাসটা ছিল সারা পৃথিবী জুড়েই যে একটা জ্ঞান অর্জন করা, শুধুমাত্র বাংলাদেশ বা এই অঞ্চল নিয়েই আমি জানবো এরকম একটা বিষয় ছিল না প্রত্যেকে। যদিও সেই সময় আমাদের এই ফেসবুক, ইন্টারনেট এগুলো কিছুই ছিল না, কিন্তু বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করার একটা বিশাল একটা আগ্রহ ছিল মানুষের মধ্যে। ইংরেজদের দেশের গান বা বাজনা তা নয়, অন্যান্য মিশরীয় গান, তারপরে সেই পারস্যের গান, এগুলো তো সাংঘাতিক কাজী নজরুল ইসলামকে ইনফ্লুয়েন্স করেছিল। আমরা জানি সেটা তো তার জীবনযাত্রা যেমন ছিল, এক পর্যায়ে তিনি করাচিতে চলে যান, সেই যুদ্ধে জয়েন করবেন দেখে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তখন তিনি পারস্যের কবি হাফিজের প্রতি তার একটা আগ্রহ বাড়ে, কারণ ওখানে তাদের সেই গ্যারিসনে যেখানে তিনি থাকতেন, সেই পল্টনে, সেখানে ওই এক মৌলবী ছিলেন, তার কাছ থেকে উনি এই ফার্সি ভাষা সম্বন্ধে অনেক কিছু জানতে পারেন। কিন্তু একেবারে ছোট বয়সেই তিনি ফার্সির সঙ্গে পরিচিত ছিলেন। তো এই সমস্ত কারণে হয়েছে কি, তখনকার সেই পারস্যের সুর, তারপর আমরা জানি মিশরীয় সুর, এই সমস্ত কিছু কিন্তু উনি শুনতেন এবং তার আগ্রহ ছিল। অনেক এক্সপেরিমেন্টাল কাজ উনি করেছেন সে সময়, এবং সেই সময়ের যে সঙ্গীত, সেই সঙ্গীতেরকে অনুকরণ বলবো না, পুরোপুরি অনুসরণ করে উনি কিন্তু তার বেশ কিছু গান তিনি সুরারোপিত করেছিলেন। স্যার, আপনাকে আমাদের প্রজন্মের অনেকেই যেভাবে চেনে, শুরুটা ছিল যেভাবে যে পদ্মার ঢেউরে, সেই যে জনপ্রিয়তা, সেই সময়ের যে একটা মানুষপটে আপনার ওই গানের সাথে আপনার সম্পৃক্ততা, যে এই গানকে মনে হয় যে অন্য কেউ আসলে ছাপিয়ে কখনো গিয়েছে কিনা এই গানটা দিয়ে, সেটা আসলে আমাদের স্মৃতিতে নেই। এই গানটার সাথে আপনার সেই জনপ্রিয়তার স্মৃতিটা একটু যদি বলতেন। আসলে ওরকম কোনো ভাবনা থেকে যে আমি গানটি করেছিলাম যেটি খুব জনপ্রিয়তা পাবে, এরকম কোনো ভাবনা ছিলই না একেবারে। কারণ পদ্মার ঢেউরে এর আগে বিখ্যাত সব শিল্পীরা গানটা করেছেন। শচীন দেব বর্মন প্রথম গেয়েছেন, পরে আমাদের দেশের ফেরদৌসী রহমান, উনিও কিন্তু গানটা বেশ জনপ্রিয় করেছিলেন, এবং আমার গানটা ভালো লাগতো।
কিন্তু আমি গাইবার সময় আমার যিনি সঙ্গীত আয়োজন করছিলেন দুর্বাদল চ্যাটার্জি, উনি আমাকে বললেন কি আচ্ছা একটু ভিন্ন আঙ্গিকে করি গানটা। আমি কি ভিন্ন আঙ্গিকটা কেমন? বললো যে আমি দেখো আমি করছি, তোমার যদি ভালো লাগে তবেই করব। তো উনি যেভাবে সঙ্গীত আয়োজনটা করলেন আমার কাছে বেশ ভালো লাগলো, যে ছন্দ, তবলার ছন্দটা বলি যদি আমি, সঙ্গীত আয়োজনটা শুরুতে উনি যে নদীর স্রোত বা নদীর যে পাড়ে যে পানি এসে বাড়ি খায় সেই শব্দগুলো, এই শব্দগুলো কিবোর্ড দিয়ে কিভাবে যেন তৈরি হলো, এবং এতটা রিয়েল যে এটা কিন্তু না বলে দিলে কেউ বুঝবে না, ভাববে যে পর্দার পাড়ে বসেই এটা রেকর্ডিং হয়েছে। 21 পদক প্রাপ্তি, এইটা আসলে কতটা আনন্দ কিংবা কতটা প্রত্যাশা পূরণ হয়েছে? এটা তো বলাই বাহুল্য যে এটা সর্বোচ্চ পুরস্কার আমাদের সিভিল পুরস্কার আর কি, সেটা পাওয়ার মধ্যে একটা বিশাল আনন্দ কাজ করে। আবার পাশাপাশি বিশাল দায়িত্ব বোধ চলে আসে একটা। তার কারণ হলো যে যেই কারণে আমাকে পদকটি দেওয়া হলো, অর্থাৎ সঙ্গীতে অবদান, সেই সঙ্গীতকে কেন্দ্র করে আমাকে আরও অনেক দূর পথ এগিয়ে যেতে হবে, সঙ্গীতে আরও বেশি ফোকাস করতে হবে, এবং সেটাই আমি করছি এই মুহূর্তে। স্যার, আপনার বাসায় ঢুকেই আমার প্রথমে যেটি চোখে পড়লো যে একটি কর্নারে একটি স্বাধীনতা পুরস্কারের সম্মাননাপত্র আর একটি 21 পদক, যে আপনি ছাড়াও আরো 2টা পদক আছে। এটা আসলে স্বাধীনতা পদক পেয়েছিলেন আমার বাবা, ওনার আসলে মুক্তিযুদ্ধে অনেক অবদান, বিশেষ করে এই যে 7ই মার্চের ভাষণ আমরা শুনি আজকে, এই ভাষণের একটি রেকর্ড, মানে ওনার একটা রেকর্ড কোম্পানি ছিল সেই সময়, ডিস্ক কাটা হতো সেখানে। আমরা আগে দেখেছি না যে বড় বড় রেকর্ড, আজকাল তো এগুলো অনেক পুরনো টেকনোলজি। তো সেই রেকর্ডটা ওই 7ই মার্চের ভাষণে উনি ওই মঞ্চের নিচে বসে ওনার টেকনিক্যাল লোকজন নিয়ে ওটা রেকর্ড করা হয়েছিল, কারণ ওনাদের কোম্পানি তখন ভেবেছিলেন যে বঙ্গবন্ধুর এই যে স্পিচ, এটা আসলে একটা খুবই বিশেষ একটি ভাষণ হবে, একটা ঐতিহাসিক মূল্য থাকবে, এটা ওনাদের মধ্যে একটা ভাবনা ছিল। এতটা তো আর ভাবিনি যে এই ভাষণের পরে একটা পর্যায়ে আগামী 9 মাস 12 মাসের মধ্যে দেশ স্বাধীন হয়ে যাবে, এটা অতটা ভাবা হয়নি, কিন্তু এটার মধ্যে একটা ঐতিহাসিক ব্যাপার থাকবে, এটা ওনারা বুঝতে পেরেছিলেন, এবং এটা রেকর্ড করা প্রয়োজন। ভাগ্য ভালো যে রেকর্ডটা করেছিলেন, না হলে পরে এমন একটা পর্যায়ে সমস্ত কিছু মুছে দিয়েছিল তারা। রেডিওতে যেই ওনার যে এই রেকর্ডে যে স্পিচটা ছিল, ভাষণটা ছিল, সব কিছু নষ্ট করে দিয়েছিল। কিন্তু এই রেকর্ডটাকে সঙ্গে করে নিয়ে আমার বাবা কলকাতায় যখন যান, উনি তখন গণপরিষদ সদস্য, এখনকার যে MNA বলি, এখন MP যেটাকে বলি, সেটা পাকিস্তান আমলে দুটো ছিল, একটা প্রাদেশিক পরিষদ, গণপরিষদ। তো গণপরিষদটা ছিল পুরো দেশের মানুষের প্রতিনিধি, MNA বলতো মেম্বার ন্যাশনাল অ্যাসেম্বলি, সেটা বাবা ছিলেন, যার কারণে ওনার দেশ ছাড়তে উনি সেই সময় বাধ্য হয়েছিলেন, যে কারণ পলিটিক্যালি উনি দুটো কারণে, একটা ছিল ওই জাতির পিতার ভাষণ তৈরি করাটা, আর একটা ছিল উনি জয় বাংলা নামে সিনেমা তৈরি করেছিলেন একটা, যেই সিনেমার গান হলো জয় বাংলা, বাংলার জয় হবে হবে নিশ্চয়। এছাড়াও উনি ওই মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারে, সেখানে উনি ওই ফিল্ম ডিভিশনের হেড ছিল, অর্থাৎ যেই ছোট ছোট ডকুমেন্টারিগুলো হয়েছিল, এই স্টপ জেনোসাইড, চিলড্রেন অফ বাংলাদেশ, সেখানে জহির রায়হানকে সঙ্গে নিয়ে উনি কিন্তু এই ডকুমেন্টারিগুলো নির্মাণ করেছিলেন বাংলাদেশ সরকারের সহযোগিতায়। তো এই সমস্ত কিছু মিলে এই সরকারের কাছে মনে হয়েছে যে ওনার একটা বিশাল অবদান আছে। আর একটা যে 21 পদক, সেটা আমার শ্বশুরের, উনি প্রথম শহীদ মিনারের স্থপতি। 52 সালে যখন ছাত্র হত্যা হলো, গুলিতে মারা গেল, তখন ঢাকা মেডিকেল কলেজের ছেলেমেয়েরা একটি মানে ওনাদের স্মৃতিতে একটা মিনার করেছিল, সেই মিনারের ডিজাইনটা ছিল আমার শ্বশুরের। তো সেই মানে সেই কারণে উনি ভাষা সৈনিক হিসাবে এই পদকটি পেয়েছেন। পরিবারে কে কে আছেন তাদের কথা একটু শুনতে চাই। আমার পরিবারে আমার 2 ছেলে, একজন ইকোনমিস্ট, একজন ফাইন্যান্সে পড়াশোনা করেছে, বিদেশে থাকে, বিদেশে চাকরি করে, এবং আমার স্ত্রী কল্পনা আনাম, ও সঙ্গীত শিল্পী এবং ব্যবসায়ী। আমাদের পারিবারিক একটা ব্যবসা আছে, সেটার সঙ্গে যুক্ত। এই তো আমাদের এই 4 জনের সংসার। আপনাদেরকে আমরা একটা সময় বহু দেখতাম একসাথে যুগলবন্দি হয়ে গান করতেন, এখনো কি আসলে সেইভাবে চর্চাটা করা হয়? এখন করি, একেবারে যে করি না তা না, তবে এখন আমাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটাই বেশি হয়,
কারণ একটা হলো যে একটা বয়সের ব্যাপারও থাকে, যুগল হয়ে এখানে সেখানে হাঁটাহাঁটি করে গান গাওয়া সেটা এখন আর ততটা হয় না, কিন্তু আমরা আলাদা আলাদা করে নিজেরা অনুষ্ঠান করি এবং পুরোনো গানগুলো কিছু কিছু ইউটিউবে পাওয়া যায়। মোরায়া জনমে